ওদের একজন পালিয়ে গেছে, তাই না? এক জায়গায় আটকে গিয়েছিলাম, তাই সব এলোমেলো হয়ে গেল। জালে আমি জানি এখনো আমি চাইলে অনেক কিছু ঠিক করতে পারবো। শুধু তোমাকে অনুরোধ করছি, আমাকে প্রায়শ্চিত্ত করার সুযোগটুকু দাও। কেন আমি তোমাকে সাহায্য করব? দুজন মানুষের মধ্যে আটকে আছি যাদের আমি ভালোবাসতাম, কিন্তু তাদের কৃতকর্মে আমার ঘেন্না হয়। পরে জানলাম ওকে কিডন্যাপ করেছে আনাহিতা নাকি ওদের কাছে। পারভেজের লোক আমাদের পিছু নিয়েছিল, তারাই আনাহিতাকে আটকে রেখেছিল। তুমি নিজে আমার সাথে কাজ করতে চেয়েছিলে, তুমি বড়লোক হতে চেয়েছিলে, তুমি নিজে এসব প্ল্যান করেছিলে। এখন মন বদলে গেল? হ্যাঁ হ্যাঁ, আমার মন বদলে গেছে। কি হয়েছে? ওরা আরেকটা মেসেজ পাঠিয়েছে। আবার কি লিখেছে? পড়ে শোনাও আমাকে। দরজায় একটা পার্সেল রেখে গেছে, বইয়ের ভেতর একটা পাউডারের শিশি। ওরা চায় আমি এটা পেগাকে দেই। তুমি কি বইটা চেনো? আমি আগে ওদের হয়ে পার্সেল আনা নেওয়া করতাম। একবার একটা পার্সেল ডেলিভারি করতে গিয়ে দেখেছিলাম এরকমই একটা বই ছিল, কিন্তু বইটা খুলে দেখার সাহস করতে পারিনি আমি। মনে হচ্ছে ওই পার্সেলগুলোতেও হয়তো এমন কিছুই রাখা ছিল। ওরা তোমাকে হুমকি দিচ্ছে। তার মানে কি? তোমাকে একটা পার্সেল পাঠিয়েছে, যে ধরনের পার্সেল তুমি এর আগে ওদের হয়ে আনা নেয়া করেছো। অর্থাৎ ওদের কথা না শুনলে তোমাকে ধরিয়ে দেবে। তাহলে এখন কি করব আমি? পার্সেলটা টয়লেটে ফ্ল্যাশ করে বাড়ি থেকে বেরিয়ে যাও। ওরা তোমার মাথা নিয়ে খেলছে। ভয় পেয়ে ওদের কাছে হার মেনে নিও না। আমি ওদের জন্য এসব পার্সেল ডেলিভারি দিয়ে থাকলে ওরা আমাকে পুলিশে দেবে, আর পুলিশ আমাকে জেলে ঢোকাবে। তখন কিন্তু আমি জেলেই পচে মরবো। আমি ওদের কথা না শুনলে ওরা আমাকে জেলে ঢোকাবে। তুমি কি জেলে না যাওয়ার জন্য ওদের কথা মেনে নিতে চাও? আমি তো এখনো বাধ্য ওদের কথা শুনতে। তুমি মুক্তি পাওয়ার জন্য পেগাকেও খুন করবে? পেগাকে কে মারতে চায়? ওরা সেটাই চাচ্ছে। যে পাউডারটা পেগাকে খাওয়াতে বললো সেটার অর্থ কি? কি মনে হয় শাস্তি দেয়া বলতে ওরা কি বোঝাচ্ছে? জানো পাউডারটা পেগাকে খাওয়ালে কি হবে? ওরা গাজালের খুনের প্রমাণ লুকাতে চাইছে। ওরা চায় তুমি ওকে খুন করো। এক্ষুনি বেরিয়ে এসো। তুমি কোথায় এখন? একটা ঠিকানা পাঠাচ্ছি, ওই রেস্টুরেন্টে এসো। এক্ষুনি ঘর থেকে বের হও। যদি ধরুন বিখ্যাত কাউকে দিয়ে বইটার একটা ভূমিকা লিখিয়ে নেওয়া যায়, এতে হয়তো বিক্রিটা ভালো হবে, আর দ্বিতীয় মুদ্রণ করা গেলে সেটা বিজ্ঞাপনের জন্যেও ভালো হবে। আপনি মনে করেন এটার দ্বিতীয় মুদ্রণ হবে? আমরা করব। ধৈর্য ধরতে হবে। তো যদি কোনো সমস্যা না থাকে, চুক্তিপত্রে একটা স্বাক্ষর করুন। এরপর বাকিটা আমাদের দায়িত্ব। এটা খুবই ভালো, কিন্তু বুঝলাম না কি এমন হলো যে আপনি জানেন আমি এর আগেও আমার কিছু লেখা নিয়ে আপনার কাছে এসেছিলাম। আপনি সেগুলো পড়েও দেখেননি। এই জন্যে বুঝতে পারছি না কিভাবে এই লেখাগুলো আপনি এত সহজেই ছাপাতে রাজি হয়ে গেলেন। তাই সন্দেহ হচ্ছে। নিজের উপর সন্দেহ হচ্ছে নাকি আমাদের উপর? আমি জানি না। আপনার কি মনে হয় আপনি আগের থেকে ভালো লিখেছেন, নাকি আমরা নিজেদের পন্থা বদলেছি? মনে হয় না আমি রাতারাতি অনেক ভালো লেখা শুরু করেছি। অনেক কিছুই বদলেছে। এর চেয়ে বেশি কিছু আমি বলতে পারছি না। শুধু জেনে রাখুন, একজন চায় আপনার লেখা প্রকাশ হোক, আর সেই জন্য উনি সর্বোচ্চ চেষ্টা করেছেন, আর তাই হচ্ছে। কে এই লোকটা? কে যার কাছে আমার লেখা প্রকাশ করাটা এত জরুরি? সেটা আমি বলতে পারব না। তার শর্তগুলোর মধ্যে গোপনীয়তাও ছিল। তাই ভালো কিছুর আশা করা উচিত। এখন কি আপনি সিগনেচার করবেন নাকি আমাকে জেরা করবেন? অভিনন্দন।
যখনই ভাবতে হয় আমি বাথরুমে যাই। মজা করছিলাম, ভাবলাম মেজাজটা একটু বদলানো যাক। তো কোথায় যেন ছিলাম? একটু আগে যেখানে ছিলাম, এই অসমাপ্ত ফাইলগুলোতে আমি কি করব? আমাকে একজন উকিল হিসেবে জিজ্ঞেস করছেন নাকি একজন বন্ধু হিসেবে? আমার যতদূর মনে পড়ে আমরা বন্ধু নই। আমাকে কখনোই গুরুত্ব দেন না, সব সময় একজন সাধারণ উকিল হিসেবেই দেখেছেন আমাকে। কিন্তু এখন আর আমি মামুলি কোনো উকিল না। আমার অবস্থা এখন অনেক পরিবর্তন হয়েছে। এখন অনেক গুরুত্বপূর্ণ মানুষদের অনেক বড় বড় মামলা আমি হ্যান্ডেল করি। খুবই ভালো। আমি সব কিছু হারিয়েছি, এখন উকিল হিসেবে বলুন আমার কি করা উচিত। দেখুন, আপনি কিন্তু এখনও সব কিছু হারিয়ে ফেলেননি। তেহরানে 1300 স্কোয়ার ফুটের একটা ফ্ল্যাট আছে, আর উত্তর ইরানে প্রায় 8 কাঠার মতো দুটো জমিও আছে। একটা ফ্ল্যাট আছে লাভাসান অঞ্চলে, যেটার 70% মূল্য আপনি পরিশোধ করেছেন। তাছাড়া ব্যাংকে ডিপোজিটও আছে। এছাড়া একটা গাড়ি আছে যেটার দাম প্রায় 50-60 লক্ষ টাকা হবে। এগুলো এখনও আছে। এর মানে এটাই দাঁড়ায় যে আমি সবকিছু হারিয়েছি। আসলে আপনি কারো নামে কোনো অভিযোগ করতে পারবেন না, কারণ আপনি যাই করেন না কেন আপনি ধরা পড়ে যাবেন। যদি অন্য কোনো উপায়ে না যায়, অন্য কি উপায়? প্রতিটা বিষয়ের জন্য নির্দিষ্ট লোক নিযুক্ত করতে হবে। আমি আধা আইনি উপায়ে কাজ করার কথা ভাবছি, ধরুন যেগুলো আসলে আইনের ফাঁকফোকর দিয়ে কাজ করে। তবে আমার এগুলো নিয়ে একটু ভাবতে সময় লাগবে। বাথরুমে গিয়ে? হ্যাঁ, না, সেটা অফিসেই করব। আমরা যদি বেশি হড়বড় করি তাহলে অনেক মানুষ এতে জড়িয়ে যাবে। মামলার সাইড ইফেক্টের কথাও আমাদের ভাবতে হবে। কিন্তু এখন জরুরি ভিত্তিতে ভাবতে হবে যে পারভেজের কাছে আপনার স্বাক্ষর আছে। অবশ্য বাড়ি থেকে কাগজপত্র চুরি যাওয়ার ব্যাপারটাই আপনার সুবিধাই হবে। অপরদিকে অসুবিধার সংখ্যাও কম নয়, অনেক মানুষ এটাতে জড়িয়ে পড়েছে। এত কোম্পানি এত কাজ করছে, কমপক্ষে 10টা মন্ত্রণালয় এতে জড়িয়ে পড়বে। আমাকেও নিজের টিম গোছাতে হবে। খরচাপাতি নিয়ে আমরা পরে কথা বলবো। আমি ফোন করব, রিসিভ করবেন। হয়তো মনে হতে পারে আমি ভেঙে পড়েছি, কিন্তু এটা জেনে রাখুন আমি পরাজিত হতে চাই না। আমি জানি আপনি সবসময় জিততে চান। যাই হোক না কেন আপনি সবসময় সবার প্রথম হতে চান। খোদা হাফেজ। তুমি যদি বিস্তারিত বলো তবে সেটা তোমার নিজের জন্যই ভালো হবে। আমার কাছে পারভেজের শুধুমাত্র এই কয়েকটা ঠিকানাই ছিল, আর কিছু আমি জানি না। আমার প্রস্তাবটা এখনো আছে। আমাকে এখন যেতে দাও, আমি ওকে খুঁজে বের করব। এরপরে আমি আবার এখানে ফিরে এসে নিজের হাতে হাত করা পড়ে নেব। ওকে প্রথম কবে দেখেছ? আমি জানি আনাহিতা তোমার বাগদত্তা ছিল। আমি তোমার সাথে ওকে একদিন দেখেছিলাম। তোমার সাথে ব্রেকআপ হয়ে যাওয়ার পরও আমার কাছে একদিন এসেছিল। আমি ওকে তোমার কাছ থেকে ছিনিয়ে নেইনি। আমি এমন নই। 10 দিনের জন্য ছাড়ব, কিন্তু একটা শর্ত আছে। আমি রাজি। পারভেজকে খুঁজে পেলে ওকে জীবিত নিয়ে আসতে হবে। না, তুমি শুধু প্রতিশোধের কথা ভাবছো না? আমার জীবনে এখন আর কোনো অবলম্বন নেই, আর তার জন্য ও দায়ী। বুঝতে পেরেছ? কিন্তু তুমি ওকে মারতে পারবে না। ভেবে দেখতে পারো।
বাহমান, এদিকে এসো। আমি কখনো তোমাকে মিথ্যে কথা বলিনি, কিন্তু তুমি বলেছ আমার বিষয়ে না। তোমার মাদকাসক্তি কমানোর জন্য আমি কম চেষ্টা করিনি, তারপর তুমি সেটা করেছো। ওর সাথে কি সম্পর্ক? কেন গিয়েছিলে তুমি? নিজের দিকে একটু তাকাও। বাহমান শোনো, কয়েকদিন হয়তো আমি অফিসে আসবো না। আমি দেখতে চাইছিলাম ও আমাকে মিথ্যা বলে কিনা। আমার একটু একা থাকতে হবে। আচ্ছা, এই যে মাদক ব্যবসায়ী ও ছেলে, আমার নিয়ন্ত্রণে আছে, তুমি চিন্তা করো না, আর আমাকে নিয়ে ভেবো না। তাহলে তো অনেক ভালো। অবশেষে আপনার পছন্দের প্রকাশনা থেকে আপনার বই ছাপা হচ্ছে। আমার কি খুশি হওয়া উচিত? কেন হবেন না? আমার বই ছাপা হতে যাচ্ছে। প্রকাশক বলেছেন 1 সপ্তাহের মধ্যে এটার দ্বিতীয় মুদ্রণও ছাপবেন। উনি এখনই জানেন যে এটার দ্বিতীয় মুদ্রণও ছাপানো হবে। কেন জানো? সে আসলে ইচ্ছে করে এটা করছে। কারণ কেউ একজন যে নিজের পরিচয় গোপন রাখতে চান, সে আমাকে অনুগ্রহ করছেন। অবশ্যই সে এটার জন্য অনেক টাকাও দিয়েছেন। সেই একজন আমার সাবেক স্ত্রী ছাড়া কেউ নয়। শুধু সেই এটা করতে পারে, আত্মসাৎ করা টাকা দিয়ে। ওর প্রতি আমার কৃতজ্ঞ হওয়া উচিত। কোটি টাকা আত্মসাৎ করে দেশীয় সাহিত্যের কল্যাণে 2 পয়সা খরচ করছে। এর থেকে ভালো কি হতে পারে? আর তুমি বলছো আমি আরমিনকে ক্ষমা করতে বাধ্য? আমি বলছি না আপনি বাধ্য। বলেছি যদি আপনি ক্ষমা করে দিয়ে ওকে সাহায্য করেন আর ওর পাশে দাঁড়ান, সেটা ওর জন্য ভালো হবে। কে বলল আমি ওকে সাহায্য করতে চাই? কেন আমি ওর মতো একজন খুনিকে সাহায্য করব? আরমিন অনুতপ্ত। ও নিজের ভুল শোধরানোর জন্য এখন যে কোনো কিছু করতে প্রস্তুত আছে। আমরা যেহেতু ওকে ভালোবাসি, আমাদের উচিত ওকে সাহায্য করা। ইদানিং মনে হয় ওর প্রতি আমার কোনো ভালোবাসা নেই। এমনটা আপনি কিভাবে বলতে পারেন? তুমি একটা ভালো মেয়ে। তুমি আরমিনকে ফিরিয়ে আনতে চাও, সেটা তোমার ব্যাপার। তুমি চেষ্টা করতে পারো। আমি কিছু বলবো না পুলিশকে, কিছু বলবো না। কিন্তু আমাকে বলো না ওকে সন্তান হিসেবে মেনে নিতে। আমি পারবো না। ক্ষত সারাতে ক্ষমার চাইতে ভালো কিছুই হয় না। অনেকেই সেটা দেরি করে বুঝতে পারে আরমিন। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। আমি চেষ্টা করব সবার সামনে প্রমাণ করতে যে তুমি বদলেছ, কিন্তু তোমার সাহায্য প্রয়োজন। তোমার চোখ লাল হয়ে আছে কেন? তুমি কি চাও? আবারও কোন উদ্দেশ্যে এই এলাকায় এসেছো? খোদার কসম, আমি যদি গাজালের মাকে প্রতিজ্ঞা না করতাম তবে তোমার লাশ ফেলে দিতাম এই গলিতে। উনি আমার বাড়িতে এসে হাত জোর করে অনুরোধ করে গেছেন যাতে করে আমি তোমাকে কিছু না করি। তাকে নাকি একটা বাড়ি দিয়েছো। কিন্তু আমি কখনোই ভুলবো না গাজাল আর মেহেরদাদের কথা। আমি জানি না কি হয়েছে, কিন্তু যাই হয়েছে তার জন্য তুমি একমাত্র দায়ী। তোমার গিয়ে গাজালের মাকে ধন্যবাদ জানানো উচিত। উনি না থাকলে তোমাকে এতক্ষণে আমি... তোমার থেকে আমি বেশি চিৎকার করতে পারি। আমার অবস্থা আরো বেশি খারাপ। আমি তোমার চাইতেও বেশি নিজের মৃত্যু কামনা করছি। তাই চুপ করে শোনো আমি কি বলতে চাইছি। আমি গাজালের হত্যাকারীকে খুঁজছি। আমি ওকে খুঁজে পেতে চাই। ওর মাকে কথা দিয়েছি। মেহরান, তোমার জানা মতে এলাকায় কারো সাথে গাজালের কোনো রকম শত্রুতা ছিল? এই এলাকায় যদি কারো সঙ্গে কারো শত্রুতা থাকে তাহলে রাস্তায় নেমে মারামারি করবে, কিন্তু কেউ ওত পেতে লুকিয়ে থেকে কাউকে গাড়ি চাপা দিয়ে অন্তত পালিয়ে যাবে না। ঠিক আছে, তাও যদি কোনো রকম খবর পাও সাথে সাথে আমাকে সেটা জানাবে।
যেভাবেই হোক ওকে খুঁজে বের করব, ঠিক আছে? মনে হয় ও আমাকে শুনতেই পাচ্ছে না। সাইট থেকে তুমি না একটা নতুন বই পেয়েছো? হ্যাঁ, কিন্তু ওই মেসেজটা, ওরা চায় খাবারের মধ্যে ওই জিনিসটা মিশিয়ে দেই। কিন্তু তুমি আমার কথাই শুনেছ। ভালো হয়েছে তুমি আছো। মাঝে মাঝে আমি এটা ভাবি, কথাগুলো বলার কেউ না থাকলে না জানি কি করে বসতাম আমি। তুমি যদি আমাকে ঘর থেকে বেরিয়ে যেতে না বলতে, তাহলে হয়তো আমি সত্যি সত্যি উল্টোপাল্টা কিছু করে বসতাম। অর্থাৎ তুমি মাঝে মধ্যে সাইটের কথা শুনতে নিজেকে বাধ্য মনে করো? হ্যাঁ, জানো এই বিষয়টা পুরোপুরি আমার নিয়ন্ত্রণের বাইরে। আমার মাথার মধ্যে একটা আওয়াজ, মাঝে মধ্যে আমি নিজেকে বলি যে আমার এটা করার কোনো অধিকার নেই, কিন্তু দিন শেষে আমি আবার সেই কাজটি করে বসি। সত্যি বলতে আমি নিজের নিয়ন্ত্রণে নেই। আমি ওর খাবারে ওটা মেশাতে চেয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত তুমি সেটা করনি। তোমার কথা শুনে মনে হয়েছে আমি ওদের থেকে শক্তিশালী। ভালো, এর মানে এবার আমি জিতে গেলাম। তুমি একজন ভালো মানুষ। চলো খেলাটা শেষ করে ফেলি হালে। তোমার কথাটা কিন্তু আমি বুঝতে পারলাম না। কেন? অবশ্যই বুঝেছো। না, আমি তো বুঝিনি। কি মনে হয় পেগা ওই রুমে বসে বিড়বিড় করে কি বলছে? আমি জানি না। মিউজিক্যাল নোট। যে মিউজিকটা ওকে উন্মাদ করে ফেলছে, আবার হয়তো নোটগুলো ওর মাথায় ছড়িয়ে আছে, কিন্তু সেগুলোর একটা অর্থ আছে। নোটগুলো যদি লিখে ফেলি, এর কোনো একটা অর্থ দাঁড়াবে, যেগুলো হয়তো তোমার ব্যাপারে কিছু ইঙ্গিত করবে। আমার ব্যাপারে? হ্যাঁ, তুমি একজন নিঃসঙ্গ নারী। আমার একাকিত্ব বোঝার জন্য তো আর কোনো ধাঁধার অর্থ বের করার প্রয়োজন নেই। যার সাথে আমার পরিচয় হবে সেই বুঝতে পারবে আমি একা। তুমি কয়েক বছর আগে তেহরানে এসেছিলে এবং ভেবেছিলে যে কেউ তোমাকে জীবনে উন্নতি করতে সাহায্য করবে, কিন্তু সবাই একে একে তোমার সুযোগ নিয়েছে এবং তোমাকে একা ফেলে চলে গেছে। তুমি হঠাৎ করে আমাকে নিয়ে কেন কথা বলছো? এগুলো কি তুমি পেগার আওড়ানো কথাগুলো থেকে বুঝতে পেরেছো? আমি জানি তুমি তোমার শহরে ফিরে যেতে চাও, কিন্তু ভয় পাও যে সবাই তোমার ব্যর্থতা নিয়ে তামাশা করবে। এই বাড়িটা তোমার না, খুব বেশি টাকাও আয় করো না, চাকরিতেও উন্নতি করতে পারোনি। সত্যি বলতে তুমি আসলে ব্যর্থ, কিন্তু তুমি সেটা স্বীকার করো না। আমার ব্যাপারে কারো এমন কথা বলাটা আমার পছন্দ নয়। যথেষ্ট হয়েছে। জানো কিভাবে তুমি এমন হলে? কেন তুমি জীবনে হেরে গিয়েছো? কারণ তুমি তোমার জীবনে কখনো মূল ব্যক্তি ছিলে না। তুমি চেয়েছো কেউ একজন মূল কাজটা করবে আর তুমি তাকে সাহায্য করবে। তুমি জন্মগতভাবেই একজন সেক্রেটারি। তুমি বিশ্বাস করো না যে তুমি জীবনে কখনো মূল ব্যক্তি হতে পারবে। বেরিয়ে যাও। আমি তোমাকে ডেকেছি আমাকে সাহায্য করার জন্য, আমার জীবনের ব্যর্থতা নিয়ে কথা বলতে না। এখান থেকে বেরিয়ে যাও।
আচ্ছা ঠিক আছে, তবে পেগা ওই রুমে বসে তোমার কথাই ভাবছে, প্রতিশোধ নেয়ার কথা ভাবছে। যতবারও স্বরলিপিগুলো আওড়াচ্ছে ততবারও তোমার উপর প্রতিশোধ নেয়ার কথা ভাবছে। ওই গাজাল মেয়েটার পর এবার তোমার পালা। হয়তো তোমার ওয়েবসাইটের কথা শুনে ওর খাবারে পাউডার মিশিয়ে দেওয়া উচিত। তুমি মানুষ হিসেবে দুর্বল, নিজেকে সামলাতে পারবে না। একটা পরামর্শ দেই, খাবারে না মিশিয়ে ওর জুসের মধ্যে মেশালে কেমন হয়? তোমাকে আমি চিনি না, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। হয়তো আমার কথাটা শোনাই ভালো হবে। পেগাকে খুন না করে নিজের বাস্তবতার সামনে দাঁড়াও। সাইট আর আমার মধ্য থেকে একজনকে বেছে নাও। প্রত্যেকেরই তো জীবনে কোনো একটা জিনিসকে বেছে নেওয়া উচিত, তাই না? আমি মনে করি তুমি শুরু থেকেই হেরে যাওয়াটাকে বেছে নিয়েছো। তুমি যদি পেগাকে শাস্তি না দাও তাহলে গাজেলের পর এবার তোমার পালা। তোমার পাসপোর্ট আমার কাছে। তোমাকে না যেতে দেওয়ার জন্য লুকিয়ে রেখেছিলাম। আমি চাই তুমি তোমার অপরাধের জন্য শাস্তি পাও। আমার সাহস নেই তোমাকে ধরিয়ে দেওয়ার, কিন্তু আমি আসলেই চাই তুমি ধরা পড়ো। জালে ফোন করেছিল, বলল তুমি ভাবছো তোমার বই ছাপানোর জন্য আমি টাকা দিয়েছি। টাকা তুমি দাওনি? কি বোকা তুমি! কেন চাও আমি ধরা পড়ি? আমি এখনো মনুষ্যত্বে বিশ্বাস করি। একজন মানুষ তার জীবনে যতই পাপ করুক শেষ পর্যন্ত সবই স্বীকার করে। আমি চাই তুমি মনে রাখো তুমি কে, কেন তুমি বেঁচে আছো। মানে জেলে গেলে বুঝবো আমি কে ছিলাম? এখনো চিন্তা করার মতো অনেক সময় আছে। আমি কাল যাচ্ছি। একজন লোক পেয়েছি যে আমাকে বর্ডার পার করে দেবে। কাল পর্যন্ত সময় আছে আমাকে ধরিয়ে দেয়ার। শুধু মনে রাখবে আমি আমার লড়াইটা লড়েছিলাম, ভুল হোক বা সঠিক।
জলদি এসো, জরুরি কথা আছে। কি হয়েছে? তোমার বাবা আমার পাসপোর্ট লুকিয়ে রেখেছে, আমি জোর করে সেটা নিতে পারবো না। আমাকে ওটা একটু এনে দাও, আমি এত দুশ্চিন্তা আর মাথায় নিতে পারছি না। আমার মনে আছে যখন আমি কোম্পানিতে জয়েন করি তুমি দুশ্চিন্তায় ছিলে যে আমি এত বড় বাড়ির ভাড়া কিভাবে দেব। বলেছিলাম আমার চাকরিতে। আরমিন, আমি নীতিবাক্য শোনার মতো অবস্থায় নেই, বিশেষ করে তুমি যা করেছো সেটা জানার পরে। আমি সংশোধন করার চেষ্টা করছি। আর তুমি পালাতে চাচ্ছ। তুমি তোমার চুরির টাকা উপভোগ করতে চাও। দুটোর মধ্যে পার্থক্য আছে, তাই না? তুমি হয়তো জানো আমি কোনোদিন কারো মৃত্যুর কারণ হইনি। হ্যাঁ, তুমি বলতে পারো যে আমি লোনের টাকা আত্মসাৎ করেছি। দুটোর মধ্যে পার্থক্য আছে। ভেবে দেখো, কারো সারা জীবনের সঞ্চয় আত্মসাৎ করাটা মানুষ খুনের থেকে কোনো অংশে কম নয়। তুমি কিন্তু আমার কাছে শুধু তোমার পাসপোর্ট এনে দেওয়ার জন্য আসোনি। তুমি জানতে চাও তোমার কৃতকর্মের উপর আমার মতামত কি। ভেবেছ আমি একমত হব? জানতে চাও আমার মতামত কি? তোমার এখনো অনেক কিছু করার সুযোগ আছে। সর্বোচ্চ হয়তো তোমার কিছুদিন জেল হবে, কিন্তু দেশের বাইরে গেলে তুমি জানো না যে কাদের সাথে যাচ্ছ। তোমার খেয়াল রাখার কেউ থাকবে না। হয়তো তোমার বন্ধুরাই তোমার বিপক্ষে চলে যেতে পারে। তখন তুমি কি করবে? তোমার কথাগুলো কোনো বিভ্রান্ত মানুষের জন্য ঠিক আছে, কিন্তু মনে রেখো আমি তোমার মা। ছোটবেলায় মিথ্যে বললে আমি ঠিকই বুঝে ফেলতাম, এখনো বুঝতে পারি। আমি আশা করেছিলাম তুমি তোমার ভুল বুঝতে পারবে, যাবে না, বা এরকম কিছু। হাস্যকর, তাই না? না, হাস্যকর না, কিন্তু বাস্তব দুনিয়ায় এরকম ঘটনা কখনোই ঘটে না। বাস্তবতায় তোমাকে শেষ পর্যন্ত যেতে হয়। হ্যাঁ, আমি ভুলে গিয়েছিলাম। আমি তো সবসময় নিজের তৈরি কল্পনার রাজ্যে ঘোরাফেরা করি। তুলোর মতো মেঘ, ফুল, পাখি, সূর্যের আলো, সৎ শুদ্ধ মানুষ, আমার নিজের তৈরি অবাস্তব পৃথিবী। তুমি যখনই সুযোগ পেয়েছো সেটার উপহাস করেছ, কিন্তু তোমাকে একটা জিনিস মনে করিয়ে দিই, তুমি সব সময় আমার সেই দুনিয়ায় ছিলে, মূল অংশ জুড়েই ছিলে। কাল রাতে আমি সত্যিই চেয়েছিলাম পুলিশকে ফোন করতে। তুমি টেলিফোন তুলেছিলে, নাম্বারও ডায়াল করেছিলে, কিন্তু কথা বলনি। আমি জেগেছিলাম। হ্যাঁ, আমি কথা বলতে পারিনি। ভেবেছিলাম তুমি ভুল বুঝবে আর মানুষের টাকা ফিরিয়ে দেবে এবং অপরাধীদের ধরতে সাহায্য করবে, বাচ্চাদের গল্পের মতো। এই নাও, যেহেতু তুমি যাচ্ছই, ঠিক মতো যাও। তোমার উপর আমার হিংসা হয়,
যে কোনো পরিস্থিতিতেই তুমি সন্তুষ্ট থাকতে পারো, কিন্তু আমি তা নই, আর সেই জন্য আমি লজ্জিতও নই। আসলে কি জানো, ভাবতে খারাপ লাগে যে পৃথিবীতে এত ভালো জিনিস আছে কিন্তু আমার মধ্যে তার একটাও নেই। অভাব ঘৃণা করি, খুব ঘৃণা করি অভাবকে। আমি তোমাকে একটা অনুরোধ করি, যে নোংরামি তুমি করেছো এর কোনো ব্যাখ্যা না দিয়ে এখান থেকে চলে যাও। আমার জন্য সহ্য করতে সহজ হবে। কিছু ব্যক্তিগত কাজের কারণে কাজটা করতে পারছি না। জানেনই তো, আমার নিজের এত ব্যস্ততার মধ্যে সময় করে আপনার ওকালতি গ্রহণ করা আসলে সম্ভব না। সত্যি কথা বলতে আমার আগের মামলাগুলোর জন্যই আমি একদমই সময় পাচ্ছি না। সময় পাচ্ছেন না? না, একদমই সময় পাচ্ছি না। হ্যাঁ, অবশ্যই মাঝে মধ্যে সময় বের করা খুবই কষ্টের। জি, ধন্যবাদ বোঝার জন্য। আপনাকে ফ্যাকাশে দেখাচ্ছে কেন? না, কোথায়, আমার রং তো এমনই। ও, আরেকটা ব্যাপার, এই ভদ্রলোক আপনাকে এই বিষয়ে সাহায্য করতে পারবেন। উনি বেশ অভিজ্ঞ উকিল, আপনি একবার ওনাকে ফোন করবেন, কারণ উনি এর আগে আপনার মামলার মতো কিছু মামলা হ্যান্ডেল করেছে। উনি খুব ভালো করে জানেন যে কি কি পদক্ষেপ নিতে হবে। দুঃখিত যে আমি সাহায্য করতে পারলাম না। আমি তাহলে চললাম। খোদা হাফেজ। খোদা হাফেজ। ফোনে তো তোমার কণ্ঠ শুনে মনে হচ্ছিল ঘরে ডাকাত এসেছে। এই জন্যই কি তোমার আসতে 3 ঘন্টা সময় লাগলো? হালে, আমি তো আর ফায়ার সার্ভিস কর্মী না যে সকাল 5টায় ফোন করলে আমি চলে এলাম। আমার অন্য আরও কাজ থাকে। হ্যাঁ, ঠিক বলেছ। আমি তো জানিও না তোমার ঠিকানা কোথায় বা কোথায় থাকো তুমি। আচ্ছা, তোমার বাসা এই শহরের মধ্যেই তো, তাই না? ও, আমি তো তোমার ব্যাপারে কিছুই জানতে পারবো না। আমি শুধু জানি যে তুমি আমাকে যখনই যা কিছু বলবে আমি বলবো জি হুজুর, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ করছি, এক্ষুনি করছি। তুমি তো আমার ব্যাপারে সব কিছু জানো, আর আমি তোমার ব্যাপারে কি জানি? কিছুই জানি না, কিন্তু তুমি সব কিছু জানো। বসো হালে, বসে কথা বলি। তুমি তো আমাকে শেষবার বাড়ি থেকে বের করে দিয়েছিলে, না হলে হয়তো আমি সুযোগ পেয়ে নিজের ব্যাপারেও কিছু বলতে পারতাম। তুমি সেদিন যেসব কথা আমাকে বলেছো সেগুলো শুনলে যে কেউই তোমাকে বের করে দিত। আমি শুধু তোমার সাথে একমত হইনি, মনে হয়েছিল এখন উপযুক্ত সময় তোমার নিজের দিকে আমি তাকানো। কখনোই নিজের সম্পর্কে জানতে চাইনি, কখনোই আমি নিজের দিকে তাকাতে চাইনি। সব সময় আমি নিজের দিকে না তাকিয়ে টিকে থাকতে চেয়েছি, আর তুমি সেটা নষ্ট করে দিয়েছো। তুমি সব সময় মনে করো যে একজন মানুষ যদি নিজের জীবনের নোংরা বাস্তবতার মুখোমুখি হতে পারে তাহলে সে সফল, তাই না? অথচ আমি আমার সারা জীবন ধরেই আমি জানতাম না যে আমি কে বা আমি কিভাবে বেঁচে আছি। আমি চেষ্টা করেছিলাম যাতে তুমি বুঝতে পারো যে ওদের প্রতিটা কথায় ওঠা বসা করার দরকার তোমার নেই। মনে হচ্ছে তুমি শুনছো না। না, ওরা বলেছে পেগাকে শাস্তি দিতে, এই নিষ্পাপ মেয়েটাকে বিষ খাওয়াতে। তুমি কি ভুলে গেছো? তুমি নিজেই আমার সাহায্য চেয়েছো। তুমি কি চাও ওদের কাছে হেরে যেতে? না, ভুলে গেছো ওরা চায় তুমি ওকে খুন করো? না, হ্যাঁ, কিন্তু তোমার পদ্ধতিও তো ভুল প্রমাণিত হয়েছে। কিভাবে? কারণ আমিও তো পারিনি ওয়েবসাইটের সাথে লড়াই করতে। কি করেছো হালে? পাউডারগুলো পেগার জন্য বানানো জুসে ঢেলে দিয়েছি। আমি সবসময় এমন ছিলাম, তুমিও আমাকে বলেছ। আমি সবসময় ভেবেছি কেউ আমার হয়ে আসল কাজটা করে দেবে, আমি শুধু নির্ভর করব।
আমি ভেবেছিলাম ওয়েবসাইটটা যেটা দাবি করছে সেটা আসলে সাধারণ একটা ধোঁকা, যেটা দিয়ে ওরা মানুষকে বিভ্রান্ত করতে চাইছে, নিজেদের নিয়ন্ত্রণে নিতে চাইছে। কিন্তু জানো এতে আমি কি বুঝলাম? বুঝলাম যে যে লোকগুলো ওয়েবসাইটের পেছনে আছে ওরা আসলে তোমার চেহারা দেখায়, তোমার সত্যিকারের চেহারা। যেমনটা তুমি বলেছিলে আমাকে, আমরা সবাই যে মুখোশগুলোকে পরে থাকি সেগুলোকে সরিয়ে দেয়, একেবারে আসল চেহারা দেখিয়ে দেয়। কাউকে ভেঙে চুরমার করার জন্য এর চেয়ে ভালো উপায় কি হয়? ওই দিন যখন আমি বাস স্টপে বসেছিলাম, যখন পেগা গাজালকে গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে মেরে ফেললো, তার ঠিক আগে আমি বসে বারবার চিন্তা করছিলাম যে কিভাবে একজন মানুষকে বিভ্রান্ত করতে পারি, কিভাবে কেউ আমাকে এভাবে ব্যবহার করতে পারে, পরে ছুঁড়ে ফেলে দিতে পারে। কিভাবে ওদের দুজনের দেখা হলো? ওরা সম্পূর্ণ ভিন্ন দুটি পৃথিবীর মানুষ হওয়া সত্ত্বেও ওদের দেখা হওয়ার কারণটা কি? দেখুন, আপনি এতদিন যা যা করেছেন তাতে হাজারটা আইনি ঝামেলা আছে। আমি বলছি না যে এটা অসম্ভব বা আপনার সম্পত্তি পারভেজকে দিয়ে দিন। কেন যেন আমার মনে হয় তোমার স্মৃতি হারিয়ে যাওয়ার বিষয়টা আমার মুখ থেকে স্বীকারোক্তি নেবার একটা বাহানা মাত্র। তোমার বিশ্বাসযোগ্য কাউকে খুঁজতে হবে যাকে আমি এই তথ্যগুলো দিতে পারি। তুমি এই কাগজগুলো একটু ভালো করে দেখো, এখানে সব আছে। জালে আমাকে বলল অ্যাক্সিডেন্টের পর নাকি আপনার কিছুই মনে নেই। এটাও হতে পারে যে আপনি পারভেজের পক্ষে ছিলেন, কিন্তু যেটার কিছুই এখন আর আপনার মনে নেই।